ইউনূস এত মিষ্টি মিষ্টি করে কথা বলে, আপনাকে দেখে মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমরা ভালো করতে হবে, আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু এই বদমাইশটাকে কখনো আপনি জিজ্ঞেস করেছেন, এই বদমাস, তুই ম্যানেজিং ডিরেক্টর হয়ে তোর বাপের কোম্পানিতে, যেখানে তোর 25% শেয়ার আছে, তুই টাকা দিলি কিভাবে রে? তুই কিভাবে ঋণ দিলি, কিভাবে লোন দিলি? এই প্রশ্ন আপনি কখনো এই ইউনূসকে করেছেন? আপনি তাকে বলেছেন, এই যে তুই এত বড় বড় কথা বলিস, তুই তো একটা চোর। এমডি হওয়ার পর তুই তোর নিজের বাপের কোম্পানিকে টেনে তোলার জন্য গ্রামীণ ব্যাংকের দুস্থ গরিব মিসকিন যাদের জন্য টাকা দেওয়া হয় বাইরের থেকে, অনুদান থেকে, সেইখানে সেই টাকা তুই তোর বাপকে দিয়েছিস। তোর বাপ কি মিসকিন? তোর বাপ কি দুস্থ? তুই তাহলে কেন দিয়েছিস? এই প্রশ্ন আপনি কখনো করেননি। আর করেননি বলেই সে ফুলে ফলে বেড়ে উঠেছে। এখন সে অনেক বড় বড় কথা বলছে, এখন পুরো দেশকেই সে ক্যাপচার করে ফেলেছে। ইউনূস নোবেল প্রাইজ পেয়েছে, তিনি কি দুর্নীতি করতে পারেন? অর্থাৎ ইউনূসের এমন একটা ফিগার বাংলাদেশিরা তৈরি করে ফেলেছে, এবং যেহেতু লোকটা বিদেশে থাকে, যেহেতু লোকটাকে ওবামা প্রাইজ দিয়েছে, যেহেতু লোকটা অলিম্পিকে যায়, যেহেতু লোকটার নাম পৃথিবীর অন্য দেশের পত্রিকাতে ছাপা হয়েছে, তাহলে মনে হয় উনি কোনো ধরনের দুর্নীতি করতে পারে না। এই যে আমাদের ভাবনা চিন্তার গণ্ডি, এটা ভয়ঙ্কর। একটা অবৈধ সরকার এখন ক্ষমতাতে, এটার প্রধান হয়েছে ইউনূস। এই ইউনূস ঠিক কিভাবে দুর্নীতি করেছে, কোথায় কোথায় দুর্নীতি করেছে, এগুলো আমি প্রকাশ করব আমার কাছে যা নথিপত্র আছে। এই পর্বের নাম আমি দিতে পারি হচ্ছে ইউনূসের ছেঁচড়ামি। অর্থাৎ এটাকে মানে তার দুর্নীতির হাইট যদি এতটুকু হয়, আজকের পর্বটাকে আমি একটু আসলে খুবই লোয়ার লেভেলে রাখছি, কারণ এটা এক ধরনের ছেঁচড়ামি টাইপ দুর্নীতি। ছেঁচড়ামি টাইপ দুর্নীতিটা কেমন? যে ইউনূসকে 1983 সালে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নির্বাচিত করা হয় সরকারের পক্ষ থেকে। যেহেতু গ্রামীণ ব্যাংক একটা সরকারি ব্যাংক, ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ডেপুটেশনে দেওয়া হয়। 1983 সালে 90 সাল পর্যন্ত সে ডেপুটেশনে থাকলেও 1990 এর পর থেকে সে আসলে পার্মানেন্টলি এই জায়গাটাতে চলে আসে। তার পারিবারিক একটা প্রতিষ্ঠান ছিল, যেই প্রতিষ্ঠানটা মুদ্রণের সাথে জড়িত ছিল, মুদ্রণ প্রকাশনা এগুলোর সাথে জড়িত ছিল। এই প্রতিষ্ঠানটার নাম শুরুতে ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন, এরপরে প্যাকেজিং কর্পোরেশনে তার নাম চেঞ্জ হয়। এইটার মালিকানাতে তার বাবা দুলা মিয়া সওদাগর, ইউনূসের বাবা, এবং ইউনূসের ভাই আব্দুস সালাম, ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং তার ভাই বোনরা সবাই এটার মালিকানাতে ছিল। এবং এই পারিবারিক প্রতিষ্ঠানটা টাকা দিয়ে তাদের পুরো ফ্যামিলি চলতো। এই পরিবার প্রচন্ড ভাবে এই মুদ্রণ প্রকাশনার উপরে নির্ভর ছিল, এবং এই মুদ্রণ প্রকাশনা প্রতিষ্ঠানটা একেবারে ধার দেনাতে একেবারে নুজ হয়েছিল, একদম ডুবেছিল। ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বটা পায়, তার কাছে একটা আলাদিনের প্রদীপের মতো চলে আসলো তার পরিবারকে বাঁচানোর জন্য। সে যেটা করলো সেটা হচ্ছে, এমডি হয়েই সে একটা চুক্তি করলো 17 জুন 1990 সালে তার পারিবারিক প্রতিষ্ঠানের সাথে। সে নিজে গ্রামীণ ব্যাংকের এমডি হয়ে স্বাক্ষর করছে, অন্যদিকে তার পরিবারের ওই প্রতিষ্ঠানটা শেয়ার হোল্ডার সে আবার নিজেই। অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সবচাইতে ক্লাসিক এক্সাম্পল যদি আমি বলি, তাহলে এটি। এই ছেঁচড়াটা এমন একটা ছেঁচড়া যে নিজের কোম্পানিকে সে তো চুক্তি করে ঋণ দিয়েছেই, প্লাস হচ্ছে এটিকে ম্যানেজিং এজেন্টও বানিয়ে দিয়েছে। ম্যানেজিং এজেন্টটা কি? যে এই কোম্পানির সমস্ত দায়ভার, তার উৎপাদন, তার সমস্ত কিছু এই গ্রামীণ ব্যাংকে দেখাশোনা করবে। আপনি চিন্তা করে দেখেন তো, যে গ্রামীণ ব্যাংক উৎপাদন করবে, গ্রামীণ ব্যাংক পণ্য কিনবে, গ্রামীণ ব্যাংকের নানান ধরনের কেনাকাটা যা কিছু আছে, যানবাহন খরচ, অফিস আদালত, সবকিছু গ্রামীণ ব্যাংক বহন করছে। অর্থাৎ ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠান, ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি, আর ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে তার ঋণের জন্য, অর্থাৎ জর্জরিত ঋণ দিচ্ছে, তার সমস্ত টাকা পয়সা দিচ্ছে, তার সমস্ত খরচ দিচ্ছে। এই ভয়ঙ্কর দুর্নীতি ইউনূস করেছে। গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্স 1983 মোতাবেক ইউনূস কিন্তু কোনোভাবেই এই ঋণ তার প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ তার বাবা এবং তার শেয়ার হোল্ডারের কর্পোরেশনকে দিতে পারে না। এই অর্ডিন্যান্সের 19 এবং 20 অনুচ্ছেদ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্সে বলা আছে যে গ্রামীণ ব্যাংক থেকে যদি কোনো ধরনের ঋণ দেওয়া হয়, কোনো ধরনের সাহায্য করা হয়, বা যে কেউ যদি করা হোক না কেন, সেটা দুস্থ মানুষদেরকে, বিশেষ করে গ্রামীণ যারা নারীরা রয়েছেন, নারী উদ্যোক্তারা রয়েছেন, একটা পলিসি আছে যে কাদেরকে দিতে পারবে। সেই পলিসির কোনো জায়গাতে দুস্থের সংঘাতে
কোনোভাবেই এই প্যাকেজিং কর্পোরেশন যায় না। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের নিজের যেই আইনটা ছিল, ইউনূস নিজে সেই আইন ভঙ্গ করে তার পারিবারিক প্রতিষ্ঠানে, যেখানে তার নিজের শেয়ার আছে, সেইখানে সে ঋণ দিচ্ছে তার পরিবারের ঋণের দায় থেকে ওঠার জন্য। ওই যে জনতা ব্যাংকে তার প্যাকেজিং কর্পোরেশনের ঋণ আছে, সেটির থেকে তার পরিবারকে টেনে তুলবার জন্য। এটি নিয়ে আপনি কখনো কোনো প্রশ্ন তুলেছিলেন? উত্তর হচ্ছে আপনি কখনো প্রশ্ন তোলেননি। এখন গ্রামীণ ব্যাংকে ফান্ড দিত কেন? বিদেশিরা ফান্ড দিত। আমি কয়েকটা ফান্ডের কথা বলি আপনাকে। যেমন নোরাট ফান্ড দিয়েছে, সুইডিশ সিডা দিয়েছে, কানাডিয়ান সিডা দিয়েছে, ইউএসএআইডি, ফোর্ড ফাউন্ডেশন। এরা ফান্ড, ঋণ নানানভাবে দিত, যে বাংলাদেশে যারা গরিব ব্যক্তিরা আছে তাদেরকে টাকা দিয়ে দেখাশোনা করা, তারা যাতে একটু ব্যবসা করতে পারে, তারা যাতে উঠে দাঁড়াতে পারে, এই জন্য বিদেশিরা অনুদান হিসেবে গ্রামীণ ব্যাংকে টাকা দিত। এই টাকাগুলোকে সাইড প্রজেক্টের আন্ডারে রাখা হতো। সাইড প্রজেক্টটা কি একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে স্টাডিজ, ইনোভেশন, ডেভেলপমেন্ট এন্ড এক্সপেরিমেন্টেশন একটা প্রোগ্রাম ছিল, যেটা পরবর্তীকালে বাতিল করা হয়। কিন্তু টাকাটা এসভিসিএফ নামে একটা ফান্ড গঠন করে রাখা হয়েছিল। এসভিসিএফ ফান্ডটা কি? সেটা হচ্ছে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। এই দুস্থদের টাকার যেই অংশটা, অর্থাৎ অনুদান হিসেবে যেটা পেয়েছে, সেইখান থেকে টাকা নিয়ে ইউনূসের পারিবারিক প্যাকেজিং কর্পোরেশনকে টাকাটা দেওয়া হতো। বাটপারি, ছ্যাঁচড়ামি কোন লেভেলে চলে গেলে, মানে কতটুকু ছোট লোক, কতটুকু নিচু একটা চিন্তা ভাবনা, খেয়াল করে দেখেন। যে নিজে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এসে পরিবারের সবাইকে ওই ব্যাংকের টাকা দিয়ে চালানো শুরু করলো। শুধু ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ থাকেনি, এখানে অনেক ধরনের অনিয়ম হওয়া শুরু করলো। যেমন এই প্যাকেজিং লিমিটেডের কোম্পানির যেই জিনিসপত্র, অর্থাৎ যে মুদ্রণের কাজ ছিল, অর্থাৎ লিফলেট, লেজার বই, চেক বই, নানান ধরনের থাকে। আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের শত শত এরকম শাখা ছিল। তারা যেটা করেছে, যে এই প্যাকেজিং কোম্পানি যদি একটা লেজার বইয়ের খরচ দেখাতে হচ্ছে 100 টাকা, তাহলে এটা 100 টাকা। এটাকে যাচাই করার কোনো সুযোগই ছিল না যে এটা কি 10 টাকাতে পাওয়া যেতে পারতো, 20 টাকাতে পাওয়া যেতে পারতো। অর্থাৎ তার কোনো কম্পিটিটরই ইউনূস রাখেনি। নিজের পারিবারিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজটা করতো। আপনি যদি ইউনূসকে এখন দেখেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার পদ বাগাবার পর সে তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে দায়িত্ব দিয়েছে, চিটাগং বেল্টের অনেক মানুষকে এখানে নিয়ে এসেছে। অর্থাৎ এই যে তার ফ্যামিলিকে এইভাবে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া, এই জিনিসগুলো এখনো আছে, আগেও ছিল। আমার কাছে এখানে একটা হিসাব আছে, যে একটা ইনিশিয়াল হিসাব, যে ইউনূস কত টাকা ধার দিয়েছে, কত টাকা আপনার ঋণ দিয়েছে, লোন দিয়েছে। হিসাবটাতে দেখা যাচ্ছে 2 ভাগে সে তার পারিবারিক কোম্পানিকে এই গ্রামীণ ব্যাংক থেকে লোন, ঋণ নানান ভাবে দিয়েছে। একটা হিসাব বলছে 1,14,00,000 টাকা সামথিং, আর আরেকটা হিসাব বলছে প্রায় 9.5 কোটি বা 10 কোটি টাকার কাছাকাছি। এগুলোকে আবার মূলধন ঋণ, চলতি ঋণ ইত্যাদি নানান ধরনের কেতাবি নামে অভিহিত করেছে। এখন আপনাকে এটাও জেনে রাখা ভালো, যে এই যে মুদ্রণ প্রকাশনা যে সংস্থাটা আছে, এখানে একটা ক্রয় নীতিমালা ছিল। অর্থাৎ আপনি যদি গ্রামীণ ব্যাংকের জন্য কোনো মুদ্রণ সংশ্লিষ্ট কোনো কিছু লাগে, তাহলে আপনার সেটার মূল্যমান যদি 2 লক্ষ টাকার অধিক হয়, তাহলে আপনাকে ওপেন টেন্ডার আপনাকে ডাকতে হবে। এটা কোথায় ছিল? গ্রামীণ ব্যাংকের যে ক্রয় নীতিমালা ছিল, যেটা ইউনূসের নিজের তৈরি করা, কিন্তু শুধুমাত্র তার মুদ্রণ এবং প্রকাশনী সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কোনোদিনই পালন করা হতো না। যেমন 2 লক্ষ টাকার উপরে যদি কোনো ধরনের ক্রয় আদেশ হতো, সেখানে অন্য কোনো কোম্পানির সাথে যাচাই করা, টেন্ডার নেওয়া, অন্য কোনো কোম্পানি কম খরচে দিতে পারবে কিনা, এটা নিয়ে কোনো আলাপই হতো না। অর্থাৎ একটা স্বেচ্ছাচারী অবস্থাতে সে তার প্রতিষ্ঠান চালাতো।